সম্ভাবনা থাকলেও কমে যাচ্ছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে 13.7%। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। অর্থনীতিবিদদের মতে, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও নীতি সহায়তার অভাবে পিছিয়ে পড়েছে এ খাত। পরিবেশ বান্ধব হওয়ায় সারা বিশ্বে পাট ও পাটজাত পণ্যের চাহিদা রয়েছে। ভালো মানের পাট উৎপাদনে বাংলাদেশের সুনাম থাকলেও কোনোভাবেই রপ্তানি বাড়ছে না। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে $26 কোটি পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে অক্টোবরে রপ্তানি হয়েছে $7.88 কোটি, যা গত বছরের একই মাসের চেয়ে 7.63% কম। উদ্যোক্তারা বলছেন, অন্তর্বর্তী সরকার পলিথিন নিষিদ্ধের পর কয়েক দফায় মন প্রতি কাঁচা পাটের দাম বেড়েছে 1700 টাকা পর্যন্ত। এতে বেড়েছে পাট পণ্যের উৎপাদন খরচ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কমেছে পাটের দামও। একটা সার্টেন টাইম পর্যন্ত প্রতি বছর সিজনে যে এতদিন পর্যন্ত রজুট এক্সপোর্ট হবে না বা এরকম কোনো কিছু, তখন গিয়ে টোটাল প্রোডাক্টটার কস্টটা একটু মিনিমাইজ হয়ে আসবে। মিনিমাইজ হয়ে আসলে আলটিমেটলি তখন আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে আমরা ফরেন মার্কেটে যে বাইরেরা আছে তাদের সাথে আমরা প্রাইস দিয়ে আমরা কাজ করতে পারব। দেশে প্রায় 137 ধরনের পণ্য পাট দিয়ে তৈরি হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, পণ্য বহুমুখীকরণে বিজ্ঞানভিত্তিক গবেষণা না থাকায় রপ্তানিতে পিছিয়েছে বাংলাদেশ। একটা বিজ্ঞানভিত্তিক যে গবেষণা, কিভাবে এটা বহুমুখীকরণ করা যায়, একটা রিসার্চ ইনস্টিটিউটকে কীভাবে ফাংশনাল করা যায়, জুট বেসড রিসার্চকে, সেই জায়গাটা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যেহেতু শারীরিকভাবে নীতিগত সহায়তা নেই, অবকাঠামোগত সহায়তা নেই, অনেকে কিন্তু হতাশ হয়ে গেছে। তো এই জায়গাটায় আমি মনে করি বড় ধরনের নীতিগত এবং অবকাঠামোগত সহায়তা দেওয়ার প্রয়োজন আছে। জুট ইয়ার্নের ক্ষেত্রে ছিল একসময় 10%, তারপর সেটাকে কমিয়ে 7.5%, তারপরে করলো 5%। এইভাবে কমাতে কমাতে এখন ইনসেন্টিভ দিতেই চাচ্ছে না গভর্নমেন্ট। ভারতে কাঁচা পাট রপ্তানি সীমিত করার পক্ষেও ব্যবসায়ীরা। এতে বাজারে দামের ভারসাম্য থাকলে রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মত তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজধানীর আলুর বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। তবে ভ্যাট কমানোয় সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। তারপরও প্রতি লিটারের দাম 170 টাকার উপরে। পুরো মাস জুড়ে উত্তাপ ছড়ানো আলুর বাজারে এখনও ফেরেনি স্বস্তি। সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও নাগালে আসছে না দাম। গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছিল 70-এ, এখন তা 75 টাকা। পাড়া মহল্লায় তা আরও বেশি। আর এজন্য হিমাগার মালিকদের দুষছেন বিক্রেতারা। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর তদারকি না থাকায় অতি মুনাফার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। নতুন আলু তো আপনার পিছিয়ে গেছে, এখনো আসতেছে না। নতুন আলু আসলে পরে কমার সম্ভাবনা। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নেই। গত 7 দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে প্রায় 20 টাকা। বাজারে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজ 130 আর আমদানির পেঁয়াজ কেনা যাচ্ছে 120 টাকায়। আমদানি বেশি, এদের বেচা যায় কম, শুকনো পিসটা কম খায়, তো এই কারণে দামটা কমছে। আবার ইন্ডিয়ান পেঁয়াজও আসছে এর ভেতরে, ইন্ডিয়ার পাকিস্তান। ভোজ্য তেলে ভ্যাট কমিয়ে 5% করার সুফল মিলতে শুরু করেছে বাজারে। এতে সরবরাহ বাড়িয়েছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তারপরও খোলা সয়াবিন 185 আর বোতলের তেল বিক্রি হচ্ছে 170 টাকা লিটারে। শুল্ক কমানোর আগে দেওয়া যে একটা চাপ সৃষ্টি করে রাখে, ওইটাই আর কি এটা হয়েছে আর কি। আর তাছাড়া দেখা গেছে এখন তো সরকার নেই। শীত ঘনিয়ে আসায় বাজারে উঠছে পর্যাপ্ত সবজি। শিম, ফুলকপি, বাঁধাকপি বা লাউ কেনা যাচ্ছে 70 টাকার মধ্যে। তবে 1 কেজি নতুন আলুর জন্য গুনতে হচ্ছে 130 টাকা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সরবরাহ কমার অজুহাতে ঢাকার বাইরের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। খুলনার বাজারে বোতলজাত সয়াবিন তেলের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা লিটার, আর খোলা সয়াবিন তেলের দাম 190 থেকে 200 টাকা লিটার। চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে বেড়েছে দেশি মুরগির দাম, তবে কমেছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। কমতে শুরু করেছে সব ধরনের সবজির দামও। রাজশাহীতে কেজি প্রতি 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 75 টাকায়। বগুড়ায় শীতকালীন শাকসবজির আমদানি ভালো থাকলেও গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম বেড়েছে। তবে সিলেটে কিছুটা কমেছে সবজির দাম। বরিশালে ইলিশের পাশাপাশি সব ধরনের মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত।
আগে আমাদের দিত, দেওয়ার পরে এখন যে খুচরা তেলের দাম বাড়ার পরে তেল ওরা শর্ট করে দিচ্ছে। এখন যে রবি শস্যের সময়, এই সময় অনুযায়ী সবজির মূল্য বেশি আমার কাছে মনে হয়, আর সার্বিকভাবে বাজার মূল্য বেশি। কিশোরগঞ্জে ডিবি হারুনের 100 কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট, প্রতি কক্ষের জন্য একদিনের ভাড়া ছিল 20,000 টাকা। অথচ এটি গড়তে ভয় দেখিয়ে জোর করে নেওয়া হয়েছে যে জমি, তার দাম এখনো পায়নি কৃষকরা। রিসোর্ট বন্ধ, হারুন ও তার ভাই রশিদ পলাতক, তাই সে টাকা পাওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। মিঠামইনের প্রত্যন্ত গ্রাম হোসেনপুর, হাওরের মাঝে 40 একর জায়গা জুড়ে প্রেসিডেন্ট রিসোর্ট। সাবেক ডিবি প্রধান হারুন অত্যাধুনিক এই রিসোর্টটি গড়ে তোলেন। পুকুর, হেলিপ্যাড, সুইমিং পুল ও ক্যাফে সুবিধাসহ ডুপ্লেক্স কটেজে 40টি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। প্রতি কক্ষের একদিনের ভাড়া 20,000 টাকা। তাই রিসোর্টটিতে সাধারণের যাতায়াত ছিল না বললেই চলে। তবে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই জনমানবহীন ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। রিসোর্টে ঘুরতে আসছিলাম, এখন এসে দেখি এখানে তালাবদ্ধ দেওয়া। ঢাকা থেকে ভিভিআইপি লোকজন আসতো, কারণ হারুন সাহেব ছিল তখন একজন ক্ষমতাসীন পুলিশ কর্মকর্তা। অভিযোগ আছে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে জোরপূর্বক নেয়া জমির দাম এখনো পাননি অনেকেই। যাদের সম্পত্তি দখল করে তৈরি হয়েছে রিসোর্টটি, তারা এখনো হারুনের ভয়ে মুখ খুলছে না। জায়গা কিনছে, আর কিছু সাধারণ মানুষ এবং নিরীহ মানুষ তাদের জায়গা জোরপূর্বক দখল করে এই রিসোর্টটা করছে। কিন্তু তখনকার সময় ওই সাধারণ মানুষগুলা হারুনের এই অত্যাচারের কোনো প্রতিবাদ করার সুযোগ পায় না। যা দেখতে চাই যে সত্যিকার অর্থে যে এত টাকা কোথা থেকে হারুন সাহেব পেল। 5 আগস্টের পর থেকে রিসোর্ট বন্ধ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা হারুনের ভাই শাহরিয়ার রশিদ আছেন পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিসের ঋণ কমানোর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সরকারের নেওয়া পদক্ষেপের ফল পেতে আরও সময় লাগবে। বৃহস্পতিবার দেয়া এই বিবৃতিতে বলা হয়েছে, দেশের অর্থনীতি একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার এরই মধ্যে নানা কর্মকৌশল হাতে নিয়েছে। এসব পদক্ষেপের ইতিবাচক ফল পেতে অপেক্ষা করতে হবে। রাজনৈতিক ও আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন অর্থনীতি পুনরুদ্ধারে গতি বাড়াবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, দ্রুত ঢাকা সফর করে সার্বিক দিক মূল্যায়ন করবে মুডিস। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পরেই সরকারের নেয়া নীতি ও উন্নয়নের সঠিক মূল্যায়নে সক্ষম হবে। ব্যাংক খাতে কলমানি সুদহার সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার কলমানি বাজারে একদিনের জন্য ধার নেয়া টাকার গড় সুদহার উঠেছে 10.09%। 13 নভেম্বর থেকে এই সুদহার 10% বা তার উপরে রয়েছে। কলমানি বাজারে সুদহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে তথ্য পাওয়া গেছে। জানা যায়, এর আগে সাম্প্রতিক সময়ে কলমানি বাজারে একদিনের জন্য টাকা ধারের ক্ষেত্রে সুদহার 10%-এর উপরে উঠেনি। 4 দিন ও 7 দিনের জন্য টাকা ধারের ক্ষেত্রে এই সুদহার আরও বেশি। কলমানি হচ্ছে সরকারি বেসরকারি ব্যাংকগুলোর নিজেদের মধ্যে টাকা ধার দেয়া নেয়ার ব্যবস্থা। এই ব্যবস্থায় যেসব ব্যাংকের হাতে নগদ টাকার সংকট থাকে, তারা তাৎক্ষণিক প্রয়োজন মেটাতেও অন্য ব্যাংকের কাছ থেকে টাকা ধার করে, এজন্য সুদ দিতে হয়। প্রায় 4 শতাধিক ডিলারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নাসির গ্লাসের ডিলার কনফারেন্স 2024। কক্সবাজারে এক হোটেলে 2 দিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাসিমা বিশ্বাস। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক, জিএম সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। দীর্ঘ 20 বছর ধরে দেশে গ্লাস উৎপাদন করে আসছে নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ। যমুনা সেতু টোল আদায়ে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে একটি বিদেশি কোম্পানিকে দেয়া হয়েছে। এতে সরকারের ক্ষতি 20 কোটি টাকার বেশি। দেশি কোম্পানিটি প্রস্তাব দেয় 55 কোটি টাকার, অথচ 60 কোটি টাকায় কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠান। অনুসন্ধানে বলছে, সাবেক আইনমন্ত্রীর প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সব আয়োজন ছিল, কিন্তু সরকার পরিবর্তন হয় তড়িঘড়ি করে চীনা কোম্পানিকে কাজ দিয়েছে সেতু বিভাগ। 1998 সালে যমুনা সেতু উদ্বোধনের পর থেকে টোল আদায় করেছে 4টি প্রতিষ্ঠান। এদের সাথে চুক্তি হয় 5 বছরের জন্য, কিন্তু 2016 সালে চুক্তি শেষ হলে বাধে বিপত্তি।
ঠিকাদার নিয়োগ সময়ের ব্যাপার, তাই কারিগরি সহায়তার জন্য আনিসুল হকের প্রতিষ্ঠান সিএনএসকে ৬ মাসের দায়িত্ব দেওয়া হয়। পরে সেই প্রতিষ্ঠানই যাতে কাজ পায় এমন শর্ত আরোপ করা হয়। তারপরও কাজটি পাবে না বুঝতে পেরে হাইকোর্টে রিট করেন সাবেক আইনমন্ত্রীর প্রতিষ্ঠানটি। মামলা চলাকালে টোল আদায় করতে থাকে সিএনএস। ৮ বছরে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। ২০২২ সালে রিট নিষ্পত্তি হলে আবারও দরপত্র আহ্বান করে সেতু কর্তৃপক্ষ। ৫০টি কোম্পানি টেন্ডার জমা দিলেও বাছাইয়ে রাখা হয় ৩টিকে। এর মধ্যে সিএনএসও ছিল। চীনা কোম্পানি সিআরবিসি প্রস্তাব দেয় ৬০ কোটি ৫৭ লাখ টাকার, বেইজিং RHY টেকনোলজি ৭৪ কোটি ৭১ লাখ টাকা, আর আনিসুল হকের সিএনএস দেয় প্রায় ৮০ কোটি টাকার প্রস্তাব। কিন্তু যমুনা সেতু পরিচালনায় অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সর্বনিম্ন দরদাতাকে বাদ দেওয়া হয়। তাদের প্রস্তাব ছিল ৫৫ কোটি ৩৬ লাখ টাকার। টেন্ডার কিনলো 50টা, ড্রপ করছে 10টা। ওপেনিংয়ের সময় 2টা কোম্পানি আনিসমানি দেয়নি। তা 8টা টিকার মধ্যে এখন সবজি তো খুলছে, এদের কাছে না, সব এরা নিজেরাই খুলছে। খুললে দেখছে যে আমি লোয়েস্ট। আমার এটা রাস্তা করে সরাই দেখাইলো, আমরা সিরিয়ালি 4টা খুললাম। গভর্নমেন্ট টপল ডাউন হয়ে গেল, পরে তাড়াতাড়ি করে চাইনিজ কোম্পানির লোয়েস্ট বানায় সিএনএসরে দেওয়ার চেষ্টা ছিল। গত ১ সেপ্টেম্বর থেকে যমুনা সেতুতে টোল আদায় শুরু করেছে চীনা কোম্পানি। তবে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেয়ায় ৫ বছরে সরকারের ক্ষতি ২০ কোটি টাকা। সেতু বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কয়েকটি কোম্পানি সব কাজ দখলে রেখেছিল বলে অভিযোগ বঞ্চিতদের, যদিও তা অস্বীকার করেছেন প্রধান প্রকৌশলী। আমরা টেকনিক্যাল প্রপোজালগুলো ইভ্যালুয়েশন করি। টেকনিক্যাল প্রপোজালে ইভ্যালুয়েশনে যারা রেসপন্সিভ হয় শুধুমাত্র তাদের আর্থিক প্রস্তাব খোলা হয়। এই আর্থিক প্রস্তাবের মধ্যে যে লোয়েস্ট হয় তাকে কাজ দেওয়া হয়। টেকনিক্যাল পার্টে ওরা কি করে, মন মতো 4টি টেন্ডারই খুলে। টেকনিক্যালি তো আমরা হাই পয়েন্ট, কিন্তু ইউরোপিয়ান কোম্পানি আমাদের জয়েন্ট ভেঞ্চার, তখন তারা বলে কি যে হ্যাঁ আপনাদের তো এটা নাই ওটা নাই, মানে আমতা করে কোনো উত্তর দিতে পারে না, সঠিক উত্তর দিতে পারে না, কারণ আমরা সব কিছুই তো দিছি। আমরা কি যাই না, আমরা যমুনা ব্রিজ চাইছি, আমরা যাই না কিভাবে টেন্ডার দিতাম। যে 3টি কোম্পানি কাজের জন্য উপযুক্ত বিবেচিত হয় তাদের কে কত নম্বর পেয়েছে এবং অন্যদের কেন বাদ দেওয়া হয়েছে এসব জানতে চাইলে সেতু সচিব বা প্রধান প্রকৌশলী কথা বলতে রাজি হননি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে দরপত্র প্রক্রিয়া স্বচ্ছ না হলে খরচ বাড়ে, যা টানতে হয় যাত্রীদের। অস্বচ্ছ প্রক্রিয়ায় যদি এই ধরনের কোনো টেন্ডার হয় তার জন্য কিন্তু একটা রিভিউ হবে এবং এটা ইন্ডিপেন্ডেন্ট। সবচেয়ে বড় যে জিনিস আগের সরকারে ছিল, সবাই সিন্ডিকেট হয়ে গিয়েছিল। সুতরাং তার স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট। সেতুসহ বিভিন্ন সড়ক অবকাঠামোর টোল আদায়ে বিদেশি নির্ভরতা কমালে সাশ্রয় হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটক আনাগোনায় মুখর হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। ব্যাপক ভিড় হচ্ছে ছুটির দিনগুলোতে। পর্যটক বাড়ায় শীতের মৌসুমে ভালো ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৬ অক্টোবর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হয়। ব্যবসায়ীদের দাবি, এতে পর্যটন খাতে ক্ষতি ১০ কোটি টাকার বেশি। ১ নভেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এরপর পর্যটক বাড়তে শুরু করে। ঝুলন্ত সেতু, পল অয়েল পার্ক, আসাম বস্তি, কাপ্তাই সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভিড় বেড়েছে। সবুজ প্রকৃতি, হ্রদের নীল জলরাশি আর পাহাড়ি ঝর্ণায় বিমোহিত পর্যটকরা। ওয়েদারটা মোটামুটি কুল, শীতের শুরু, সবকিছু মিলে এখানকার পরিবেশটা খুবই চমৎকার। আমরা এখানে শুরু করছি আমরা পলয়েন পার্ক দিয়ে এবং বিভিন্ন লেক দিয়ে শেষ করব, কাপ্তাই যাব, ওদিক দিয়ে এখান থেকে অনন্যাকে যাব। পর্যটক বাড়ায় হোটেল মোটেলে ফিরেছে সুদিন। আশা দেখছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে পর্যাপ্ত টুরিস্ট রাঙামাটিতে এসেছে এবং শুধুমাত্র আমাদের এই ঘাট থেকেই আমরা অনেকগুলো বোট ভাড়া দিয়েছি। ১ তারিখের পর থেকে কিছু কিছু টুরিস্ট বাড়তেছে, আমরা আশা করছি যে ভবিষ্যতে আরো কিছু বাড়বে বলে মনে হচ্ছে। ডিসেম্বরে স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ হলে পর্যটক আরও বাড়ার আশা। এতে ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। টুরিস্ট আগমন প্রচুর পরিমাণে আগমন হয়েছে। আশা করি আমাদের বিগত মাস 2 মাস ধরে যেটা ক্ষয়ক্ষতি হয়েছিল এটা আমরা পুষিয়ে দিতে পারবো বলে আশা রাখছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সময়।